নমস্কার, স্বাগত সিটিভিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। অন্যান্য দিনের মতো আজও আমরা পড়াশোনা করব, তবে আজকের আমাদের যে ক্লাস তা নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। কারণ আমাদের প্রত্যেকের জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক ক্লাস 10, এই নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এবং আজকের আমাদের যে বিষয় তা হলো ইংলিশ। এই ক্লাস 10-এর ইংলিশ কতটা পড়াটা কতটা দরকার, তার সঙ্গে সঙ্গে পেপার সলভ আপনারা কী করে করবেন, কোন কোন লেসন খুব গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিষয়ে আমরা অবশ্যই যাব। তবে তার আগে আপনাদের একবার জানিয়ে দিই যে আজকে আমাদের সঙ্গে যিনি টিচার রয়েছেন তার সঙ্গে পরিচয় করে দিই। না, পরিচয় বললে বোধহয় ভুল বলা হবে, কারণ তিনি বহুবার আপনাদের সামনে এসছেন, বহুবার আপনাদের পড়া ভীষণ সুন্দর করে বুঝিয়েছেন। এবং আপনাদের বা বলা যায় যে আপনাদের যে সন্তানরা রয়েছেন অর্থাৎ যে পড়ুয়ারা রয়েছেন তাদের যে ফিডব্যাক তারা প্রত্যেক মুহূর্তে জানিয়েছেন যে আমাদের যে টিচাররা রয়েছেন তাদের কাছে পড়ে তারা নিঃসন্দেহে অভিভূত। আমি সেরকমই একজন টিচারের সঙ্গে আরও একবার পরিচয় করে দেবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার পার্থপ্রতিম সরকার, সংস্কৃত কলেজের স্কুল। স্যার কিন্তু এই প্রফেশন অর্থাৎ এই টিচারের সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল কাউন্সিলারও। সেই জন্য আজকের আমরা পড়াশোনা তো নিঃসন্দেহে করব, মাধ্যমিকের ইংলিশ নিয়ে পড়াশোনা করব, পেপার কি থাকে যাব। তবে তার সঙ্গে তোমাদের একটু জানিয়ে দিই, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমাদের দেখো সরাসরি নাম্বার এখানে রয়েছে, সেই সরাসরি নাম্বারে ফোন করে তোমরা স্যারের কাছে যে কোনো প্রশ্ন জন্য, যে কোনো কোয়ারির জন্য জানতে পারো। তার সঙ্গে সঙ্গে এমন অনেক সময় হয় যে পরীক্ষায় বসার সময় বা পরীক্ষায় যেতে গিয়ে কোনো কারণে আমরা ভীষণভাবে নার্ভাস হয়ে পড়ি। কোন পড়াটাকে বেশি গুরুত্ব দেব, কোনটাকে কম গুরুত্ব দেব, বা কোনটাকে বেশি মাথায় রেখে চলবো, এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের মধ্যে ভীষণভাবে টেনশন কাজ করে। কীভাবে এই টেনশন রিলিজ করবে, তার সঙ্গে কীভাবে পড়াশোনায় মনোযোগ বাড়াবে, এই সমস্ত কিছু বিষয় তোমরা যদি জানতে চাও স্যার রয়েছেন, তোমরা এই বিষয়েও জানতে পারো। তবে আজকে আমরা বরঞ্চ পড়াশোনা শুরু করি। আজকে ক্লাস 10-এর ইংলিশ নিয়ে আমরা পড়াশোনা করব। তবে স্যার যেমনটাই আমার সঙ্গে প্রথমে একটু কথা হচ্ছিল স্যার আসার পরই, যে আমরা একটু প্রথমে আজকে মাধ্যমিকের যে কোশ্চেন প্যাটার্ন, যে কোশ্চেন পেপারটা ঠিক কীভাবে সলভ করতে হবে, কীভাবে করতে হবে, সে বিষয়টা স্যার একটু জানাবেন। স্যার, তোমরা যারা পড়া শুনছো, মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী বছর 2021-এ, তাদের জন্য বলি যে মাধ্যমিক তো তোমাদের জীবনের প্রথম বাইরের বড় পরীক্ষা। তোমরা মাধ্যমিকের আগে সব স্কুলে পরীক্ষা দাও, এই প্রথম তোমরা গিয়ে অন্য স্কুলে বসবে, সেখানে পরীক্ষা দেবে। ইংরেজিতে একটু মাথায় রাখতে হবে যে অন্য সাবজেক্টের কোয়েশ্চেন পেপার আলাদা থাকে, খাতা আলাদা থাকে। তোমরা খাতায় উত্তর লেখো, প্রশ্নপত্র নিয়ে বাড়ি যাও। ইংরেজিতে ফারাকটা হচ্ছে, দিস ইজ নট অনলি আ কোয়েশ্চেন পেপার, দিস ইজ আ বুকলেট। দিস ইজ আ বুকলেট। When we say this is a booklet, it means in this booklet there are questions and there are spaces. There are spaces for answer. তার মানে তোমরা এর মধ্য থেকে প্রশ্নগুলো উত্তর এখানেই লিখবে, জমা দেবে, বাড়িতে কিন্তু যাওয়ার সময় প্রশ্ন নিয়ে যেতে পারবে না। তো আরেকটা বলে রাখি, এই যে তোমরা ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ বুকলেটের, এই ফ্রন্ট পেজে তোমরা যদি খুঁটিয়ে দেখো দেখতে পাবে যে দেয়ার আর 37 স্পেসেস ফর রাইটিং সামথিং। 37। এই খাতা দেখার পর, সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর যখন ফাইনালি জমা হয়, একদম সব শেষে দেয়ার আর 37টা জায়গা রয়েছে কিছু না কিছু লেখার। কিন্তু তোমরা খেয়াল রাখবে, ইউ উইল রাইট only in 4 spaces. 4 out of 37, only 4 spaces you will use. এটা কেন বলছি? কারণ তাড়াহুড়োতে পরীক্ষার হলে অনেক সময় টেনশানে অনেক ছাত্র না অনেক জায়গায় লিখে ফেলে যেখানে তার লেখার কথা নয়। শুধুমাত্র 4টে জায়গা। রোল, আমি সামনে ধরে দেখাচ্ছি, এটা একটা কোয়েশ্চেন পেপার মাধ্যমিকের লাস্ট ইয়ারের। রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টে জিনিসের বাইরে আবার দেখে নাও, রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টে জিনিস ছাড়া তোমরা আর কোনো কিছুতেই বাকি সমস্ত জায়গাগুলোতে, আমি বলেছি 37 স্পেসেস, সবগুলো ফাঁকা রাখবে। ভুলেও কিন্তু কোনো জায়গায় তোমরা লিখো না। আর এবার এই বুকলেটে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন থাকে এবং মার্কস ডিভিশন কেমন হয় সে বিষয়টা নিয়ে একটু কথা বলি। তোমাদের 10 নম্বর থাকে প্রজেক্ট।
তাহলে এই বুকলেটে দিস বুকলেট ক্যারিজ 90 মার্কস, 90 নম্বর থাকছে এই বুকলেটে। 3টে ভাগে ভাগ করা থাকে। 3 কি ভাগগুলো? নাম্বার 1 রিডিং কম্প্রিহেনশন 40 মার্কস, সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 20 মার্কস, সেকশন সি রাইটিং 30 মার্কস। আরেকটু ভেঙে বলি, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন, এখান থেকে দেখো শুরু হচ্ছে সেকশন এ। সেকশন এতে তুমি দেখতে পাচ্ছ সেখানে সেকশন এ ইজ এগেইন ডিভাইডেড ইন্টু 2 পার্টস। কি থাকছে? সেকশন এর মধ্যে থাকছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন সিন, রিডিং কম্প্রিহেনশন আনসিন। এর মধ্যে আমি বলেছিলাম রিডিং সেকশন এ 40 মার্কস, 20 ফর রিডিং সিন, রিডিং কম্প্রিহেনশন সিন, 20 ফর রিডিং কম্প্রিহেনশন আনসিন। Again reading sin, this part is divided into two parts. কি থাকছে? One question number 1 will be from prose and it will carry 12 marks. Question number 2, this will be from poem and it will carry 8 marks. এই দুটো মিলে question number 1 and 2 মিলে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সিন। এরপর তুমি আসবে রিডিং কম্প্রিহেনশন আনসিন। এটা রিডিং কম্প্রিহেনশন আনসিন, দিস ইজ ইন কোয়েশ্চেন নাম্বার 3, ইট ক্যারিজ 20 মার্কস। তাহলে রিডিং কম্প্রিহেনশনটা কি দাঁড়ালো? দেয়ার উইল বি 3 কোয়েশ্চেন্স, 1 উইল বি ফ্রম প্রোজ রিডিং সিন টেক্সট বুক, 1 উইল বি ফ্রম পোয়েম রিডিং সিন টেক্সট বুক অ্যান্ড 1 উইল বি ফ্রম আনসিন। এটা গেল সেকশন এ, 40 মার্কস। দেন কামস সেকশন বি। সেকশন বি ইজ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। Again there will be 3 questions. Question number 4, question number 5, this is from grammar, 12 marks. From grammar you will get 12 marks. And from vocabulary, question number 6, it will carry 8 marks. কত রইল তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে? 12 প্লাস 8, 20. দেন কামস সেকশন সি। খুব ভালো করে দেখো, এটা সেকশন সিতে থাকছে রাইটিং স্কিল। দেয়ার উইল বি 3 কোয়েশ্চেন্স ফ্রম রাইটিং স্কিল, 7, 8, 9, 3 কোয়েশ্চেন্স, অ্যান্ড দেয়ার ওন্ট বি এনি অপশন, ইউ উইল হ্যাভ টু আনসার অল দ্য 3 কোয়েশ্চেন্স। এবার ওয়ার্ড লিমিট থাকে জেনারেলি 100 মার্কস। খেয়াল রাখবে যে স্পেসটা দেওয়া থাকছে বোর্ড থেকে, কিন্তু কোয়েশ্চেন পেপার সেট করার সময় এটা দেখা হয় যে এই 100টা শব্দের মধ্যে একজন ছাত্র বা ছাত্রী এই স্পেসে উত্তরটা লিখতে পারবে কিনা, এবং এটা দেখা যায় একটি প্রশ্নের জন্য 2টো পেজ থাকছে, অর্থাৎ এপাশে থাকছে এপাশে থাকছে। এতে দিস ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। তোমাদের এর মধ্যেই উত্তর লেখা হয়ে যাবে, কিন্তু যদি কারুর কখনো এমন হয় এই স্পেসে তার কোনো কারণে উত্তরটা কমপ্লিট হলো না, তখন এই স্পেসটা কমপ্লিট করার পর তুমি লুজ শিট নিতে পারো। খেয়াল রেখো এটা, দিস লুজ শিট উইল বি গিভেন টু ইউ only after you have completed this space. You have written, you have filled up the space, then you require, if you require at all, loose sheet that will be given to you. Clear? 3টে প্রশ্ন থাকছে, রাইটিং স্কিল থাকে। তাহলে আমরা একবার সাম আপ করে নিই কোয়েশ্চেন পেপারটা মাধ্যমিকের কেমন হয়। মাধ্যমিকের এই কোয়েশ্চেন পেপারে ইট ক্যারিজ 90 মার্কস, 3 সেকশনস, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, marks division, section A 40, reading comprehension 2020 40, grammar and vocabulary section B 20, and writing section C 30. Total 9 questions. মাধ্যমিকে ইংরেজিতে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয়, এখানে কোনো তোমার অপশন থাকে না, 4টের মধ্যে 2টো, 5টার মধ্যে 3টে, এরকম অপশন থাকে না। So this was our discussion
regarding the booklet or the question paper of Madhyamik examination English. তোমরা বুঝতে পেরেছো আশা করি। তবু যদি কারোর কোনো আরো প্রশ্ন থাকে, ইউ আর ফ্রি টু। একদমই, অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে ফোন নাম্বার খোলাই রয়েছে, তোমরা ফোন করতেই পারো, স্যার রয়েছেন তোমাদের সাহায্যার্থে। আমরা দেখতে পেলাম যে মাধ্যমিকের পেপার কীরকম হয়, কোথায় কীরকম লিখতে হয় প্রশ্নগুলি, কোথায় শেষ হলে কখন তোমরা পেপার নিতে পারো, এই সমস্ত কিছুই কিন্তু স্যার ডিটেলে জানিয়ে দিলেন। তাও যদি তোমাদের মনে হয় এখানেও তোমাদের প্রশ্ন রয়েছে, তোমরা করতে পারো। তবে আপাতত আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। আপাতত আমরা টেক্সট বুকে যাব। টেক্সট বুকের লেসন 4 আজকে আমরা পড়াশোনা করব। কি রয়েছে, কি কি প্রশ্ন হতে পারে, এটা আমি স্যারের উপর দিয়ে দিলাম। লেসন 4, আজ আমরা যে লেসনটিকে বেছে নিয়েছি লেখাপড়ার জন্য, দিস ইজ আ পোয়েম, মাই ওন ট্রু ফ্যামিলি। ইটস রিটন বাই টেড হিউজ। Ted Hughes, he was a British poet. He was a very, very famous poet, and he was very, very controversial too because of his personal life. Ted Hughes জীবনের শেষ 14 বছর উনি ছিলেন পোয়েট লরিয়েট। পোয়েট লরিয়েট হচ্ছে, তোমরা জানো অনেকে, ইংল্যান্ডে সেখানে এই প্রথা রয়েছে। আমরা বাংলায় যেমন ছিল আগে রাজকবি বলে একটা প্রথা ছিল, রাজসভায় একজন কবিকে নিয়োগ করা হতো, বিশেষ বড় বিখ্যাত কবিকে, যিনি রাজসভার জন্য কবিতা লিখতেন। পোয়েট লরিয়েটও তাই ইংল্যান্ডে অফিসিয়াল কোনো বড় অকেশনের জন্য লেখার জন্য তিনি থাকেন। তিনি তার এই কবিতাটা, ইট ওয়াজ পাবলিশড ইন 1977, ইন দ্য অগাস্ট 1977। এই কবিতাটা পড়ার সময় আমি একটা জিনিস মনে রাখতে বলবো তোমাদের। দিস পোয়েম ইজ অ্যাবাউট ক্রিয়েটিং অ্যাওয়ারনেস রিগার্ডিং আওয়ার কেয়ার ফর এনভায়রনমেন্ট। আমরা যখন কবিতাটা ব্যাখ্যা করব, আমরা দেখতে পাবো প্রকৃতিকে রক্ষা করা, সবুজকে রক্ষা করা, বৃক্ষ রক্ষা করা আমাদের নিজেদের জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন, আমরা যখন কবিতাটা পড়ব আমরা একটু একটু করে দেখতে পাবো। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে, 15 দিন আগে, আজ আমরা যখন বসে পড়ছি, ঠিক 15 দিন আগে দিনটি ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 5th জুন গোটা পৃথিবী জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আজ আমরা যখন এই কবিতাটি পড়ছি, আমরা সেই দিনটিকে আমি বলবো স্মরণ করার, কারণ এটা আমাদের জন্যই খুব প্রয়োজন। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Then she began to cackle and I began to quake. She opened up a little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You don't blink an eye. Unless you make a promise now, you are going to die. Whenever you see an oak tree felled, swear now, you will plant 2. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. This was my dream beneath the boughs, the dream that altered me. When I came out of the oak wood back to human company, my work was the work of a human child, but my heart was a tree. So there are 5 stanzas. Each stanza is consisting of 3 lines. So there are all total 15 lines. The first stanza. Once I crept in an oak wood. The poem starts with
I, first person singular number again. Once, একদা, কোনো এক সময়ে, I crept in an oak wood. Crept, C-R-E-P-T. Crept is the past form of creep, C-R-E-E-P. Creep means slowly, quietly and carefully going to a place. তোমরা দেখেছো কোনো শিকারী বনে শিকার, তোমরা দেখেছো সিনেমাতে বা টিভি প্রোগ্রামে কোনো শিকারী কোনো শিকারের পেছনে পা টিপে টিপে যাচ্ছেন। দিস ইজ ক্রিপিং, চুপিসারে নিঃশব্দে ধীরে ধীরে সতর্কভাবে যাওয়া। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। একদা আমি ওক গাছের অরণ্যে আমি চুপিসারে প্রবেশ করেছিলাম। কেন? আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি একটা স্ট্যাগ খুঁজছিলাম। স্ট্যাগ ইজ মেল ডিয়ার, পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক পুরুষ হরিণকে বলা হয়, যাদের দেখবে মাথায় শিং টিং থাকে, বড় সড়ো চেহারা হয়, স্ট্যাগ। আমি একটা স্ট্যাগকে খুঁজছিলাম। আমরা অনুমান করতে পারি শিকারের জন্য। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। সেখানে একজন বৃদ্ধার সাথে আমার দেখা হয়েছিল। মেট, পাস্ট ফর্ম অফ মিট। দেখা হয়েছিল বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধার বর্ণনাটা দেখো, অল নবলি স্টিক অ্যান্ড র্যাক। তোমরা ডোর নব দেখেছো? ডোর নব, দরজার হাতলগুলো যে থাকে গোল গোল ধরার মতো। নবলি মানে, নবলি শব্দটি নব থেকে এসছে। এই দরজার নবগুলো যেমন একটু উঁচু মতো ঢিবি মতো হতো ধরার সুবিধের জন্য, মানুষ অনেক সময় খুব বৃদ্ধ হয়ে গেলে তাদের মানুষের শরীরে কোনো কোনো অংশ উঁচু উঁচু ফুলে ফুলে যাওয়া হয়, ত্বকের কোনো কোনো অংশ। নবলি, এমন নড়বড়ে চেহারা যেন কুঞ্চিত হয়ে গেছে, এমন চেহারা। নবলি স্টিক অ্যান্ড র্যাগ। র্যাগ মানে তোমরা জানো জরাজীর্ণ পোশাক, স্টিক মানে কাঠি, কাঠির মতো। স্টিক ফিগার কাকে বলে জানো? দেখবে ছোট ছোট বাচ্চারা ছবি আঁকে, একটা এরকম একটা লম্বা স্টিক আঁকলো, মাথায় একটা গোল মতো মাথা বানালো, দুটো পা বানালো, এটা হচ্ছে স্টিক ফিগার। তেমনিভাবে এই বৃদ্ধার চেহারা কেমন ছিল? নড়বড়ে কুঞ্চিত চেহারা এবং খুব রোগা এবং জরাজীর্ণ তার পোশাক। কি বলেছিলেন তিনি? She said, I have your secret here inside my little bag. তোমার সমস্ত রহস্য গোপন কিছু রয়েছে আমার এই ছোট্ট ব্যাগে। দেখো, কবিতার থার্ড লাইনে এসে আমরা পেলাম এমন একটা ছবি, একটা যেন সিনেমা, একটা যেন রহস্য উপন্যাসের একটা নতুন অধ্যায় শুরু হলো। এই দেখো, এখানে গোপন কিছু রয়েছে। Then she began to cackle. Cackle হচ্ছে খুব চড়া আনপ্লেজেন্ট স্বরে উচ্চ হাসি, খুব লাউড আনপ্লেজেন্ট লাফ। তারপর তিনি হাসতে শুরু করলেন চড়া স্বরে এবং আনপ্লেজেন্ট একটা, এটা দেখবে তোমরা এগুলো সিনেমাতে বা টিভি প্রোগ্রামে বা কার্টুনে দেখবে, একটা কোনো জাদু টাদু কেউ করছে, সে একটা অদ্ভুত স্বরে একটা হাসতে থাকে। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি তখন কাঁপতে শুরু করেছিলাম। এফেক্টটা তোমরা দেখেছো, জাদু যখন হয়, জাদুকর জাদু দেখানোর সময় বেশ কিছু কিন্তু, মানে আমি যেমন ধরো তোমাদের টেক্সট বই পড়াচ্ছি, ব্যাখ্যা করছি, এমনটি না, তিনি বেশ কিছু কথা বলেন, বেশ কিছু আচরণ করেন যেগুলো কিন্তু একটু অদ্ভুত লাগে। এই বৃদ্ধার হাসিটির ইন্ট্রোডাকশনটা খেয়াল রাখো, কারণ একটা অদ্ভুত কিছু যখন আমাদের ব্রেইনে যায়, কোনো কিছু যেটা আমাদের ব্রেইন তার সঙ্গে পরিচিত নয় সহসা, তখন বারবার এরকম কন্ট্রাডিক্টরি, বাস্তব জীবনের সঙ্গে মিল নেই এমন কোনো সিগন্যালগুলো যেতে থাকলে সেখানে একটু কনফিউশন তৈরি হয়। তখন মানুষকে এই জাদু দেখানো, বিভ্রান্ত করা সহজতর হয়। তো ফোর্থ লাইনটা শুরু হচ্ছে সেভাবে, শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং উনি কাঁপতে শুরু করেছিলেন। She opened up her little bag and I came twice away. যেন জাদুতে তিনি বশীভূত হয়ে গেলেন। তিনি ছোট্ট ব্যাগটা বৃদ্ধা উন্মোচন করলেন, খুললেন, এবং তিনি যেন আবার, যিনি কবিতাটি বলছেন ন্যারেটার, তিনি যেন আবার নতুন করে জেগে উঠলেন, অর্থাৎ তিনি যেন জাদু মন্ত্রে প্রভাবিত হয়ে পড়েছেন। সারা কি দেখলেন তিনি? টুয়াইস অ্যাওয়ে, তিনি যেন দ্বিতীয়বার জেগে উঠলেন। আমরা তো ঘুম থেকে সকালে একবার জেগে উঠি সকলেই,
এবার তিনি যখন বনের মধ্যে তিনি বলছেন আমার যেন দ্বিতীয়বার জাগরণ হলো, এতক্ষণ যেন আমি এতক্ষণ নিদ্রায় ছিলাম। অর্থাৎ যে বাস্তব জগতে তিনি ছিলেন তিনি অন্য একটা যেন জগতে পৌঁছে গেলেন, সেই জগতে পৌঁছে যাওয়াটা তার দ্বিতীয় জাগরণ। সেখানে পৌঁছে তিনি কি দেখলেন? সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, একদল তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। স্টেয়ারিং, তারা যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে এবং চতুর্দিকে ঘিরে রয়েছেন। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, পুরনো দিনের ছবিতে দেখবে অপরাধীদের বিচার করার জন্য অপরাধীদের একটা কাঠের বড় খুঁটির মধ্যে পিঠ মোড়া করে অনেক সময় বেঁধে রাখা হতো। দিস ইজ আ স্টেক, STAK, কাঠের দণ্ড বা খুঁটি যেটাতে তাকে বেঁধে রাখা হয়েছে। তিনি বোধ করছেন তাকে যেন বেঁধে রাখা হয়েছে। যারা চারদিকে ঘিরে দাঁড়িয়েছিলেন তারা কি বললেন? দিস ইজ দ্য বিগনিং অফ দ্য থার্ড স্ট্যান্জা, 7th লাইন। They said, we are the oak trees. আমরা কারা? আমরা হচ্ছি oak tree, oak গাছ, and your own true family. খেয়াল করো শব্দটা, ফ্যামিলি, নাউন, আগে দুটো বসলো, তিনটে বসেছে। ওন, ইয়োর, ওন, ট্রু, তিনটে শব্দ ডেসক্রাইব করছে ফ্যামিলিকে। কার ফ্যামিলি? তোমার ফ্যামিলি। কিরকম ফ্যামিলি? ওন ফ্যামিলি, ট্রু ফ্যামিলি, সত্যিকারের নিজের তোমার আপনার পরিবার। আমরা, গাছেরা বলছে মানুষকে, যাকে ঘিরে রাখা হয়েছে মানুষের প্রতিনিধি। যে মানুষ আরেক হরিণকে মেরে খাওয়ার জন্য বনের মধ্যে প্রবেশ করে, যে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে, যে মানুষ প্রকৃতির মধ্যে থাকা সম্পদকে নিজের লোভে প্রলোভনে লুট করে, সেই মানুষকে ঘিরে গাছেরা বলছেন আমরা হচ্ছি, ভালো করে দেখো, আমরা হচ্ছি তোমার সত্যিকারের পরিবার, তোমার সত্যিকারের স্বজন আপনজন আমরাই। জানো, আজ যখন আমরা এই কবিতা পড়ছি, তোমরা শুনছো, এই কথাটা কিন্তু খুব খুব এক অর্থে খাঁটি কথা, সত্যি কথা। মানুষকে বাঁচিয়ে রেখেছে প্রকৃতি। এই প্রকৃতিকে ধ্বংস করে যত ধ্বংস করছে মানুষ, তত মানুষ পৌঁছে যাচ্ছে তার নিজের ধ্বংসের দিকে। Your own true family. We are chopped down. আমাদেরকে কেটে ফেলা হয়। Chopped down, গাছের গুড়ি নিচ থেকে কেটে ফেলা। Chopped down, কেটে ফেলা হয়। We are torn up. তারপর মিলে আমাদেরকে চিড়ে ফেলা হয়, আমাদেরকে চিড়ে ফেলা হয় মিলে। Torn up, tear up, বিভাজিত করা, চিড়ে ফেলা। You don't blink an eye. তোমার তো একবারও চোখের পলক পড়ে না। একজন মানুষকে গাছেরা অভিযুক্ত করছে, যখন তোমরা আমাদের কেটে ফেলো নির্বিচারে, আমাদেরকে ধ্বংস করো, একবারও তো তোমার বিবেক দংশন হয় না, ব্লিঙ্ক, পলক পড়া। ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একবারও বিবেক দংশন হয় না, ভাবনা হয় না তোমার, চোখের পলক একবারও পড়ে না যখন তুমি আমাদের ধ্বংস করো, আমাদের মেরে ফেলো। মনে হচ্ছে না প্রকৃতি আমাদের বলছে এই কথাটা? আজকের দিনে 2020 সালে পৃথিবীতে আমরা এটা বোঝা প্রয়োজন, আমাদের সত্যি সত্যি সকলের বোঝা প্রয়োজন। তোমরা যারা পড়া শুনছো, তোমাদের অভিভাবকরা যারা শুনছেন, আমরা যারা বলছি কথা, এই প্রকৃতিকে না বাঁচাতে পারলে আমরাও বাঁচব না। Unless you make a promise now you are going to die. Unless, যদি না, you make a promise now, তুমি যদি একটা প্রতিশ্রুতি এখন না দাও, কি হবে? Now you are going to die. তোমার এখন মৃত্যু ঘটবে। প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে মানুষের উপর। Whenever you see an oak tree felled, FELL, fell মানে গাছ কেটে ফেলা। যখন দেখবে তুমি একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে, swear now you will plant two. শপথ করো, swear, শপথ করো, যখন তুমি দেখবে একটা গাছ কেটে ফেলা হচ্ছে কোথাও, তুমি দুটো গাছ রোপণ করবে।
unless you swear the black oak bark will wrinkle over you. যদি তুমি শপথ না করো, কালো ওক গাছের কালো বার্ক ছাল, গাছের সবচেয়ে বাইরে আবরণটা, রিঙ্কল ওভার ইউ, তোমার গোটা শরীরে রিঙ্কল, কুঁচকে 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 কুঁচকে। বড় গাছের কাছে যখন যাও, বড় গাছের কাছে গিয়ে গাছের ছালের গাছটার দিকে তাকিয়ে দেখবে, গাছের কাণ্ডর দিকে দেখবে গাছের গুঁড়ি, তার উপরে ছালটা অনেক কুঁকড়ে কুঁকড়ে থাকা, রিঙ্কেল। তেমনি ভাবে তোমার সারা শরীরের ওপর দিয়ে ওক গাছের কালো ছাল একভাবে তোমাকে ঢেকে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, এবং তোমার শিকড় গজিয়ে যাবে, তুমি এখানেই থেকে যাবে। তুমি এসছিলে তোমার বাড়ি থেকে, তোমার মানুষের তথাকথিত সভ্যতা থেকে হরিণ শিকার করার জন্য, আর ফিরবে না। তুমি এখানেই থেকে যাবে আমাদের সাথে, গাছেদের সাথে। Where you were born but never grew, এই জায়গাটা তাৎপর্য জানো? যেখানে তুমি থেকে যাবে, জায়গাটা কোন জায়গা? এখানেই তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ। মানুষের তো জন্ম প্রকৃতির মধ্যে, মানুষ আর প্রকৃতি কি আলাদা? মানুষ আলাদা করেছে, বাট নেভার গ্রিউ। এখানেই জন্মেছ প্রকৃতিতে, কিন্তু এখানে বড় হওনি, বড় হয়েছে ভিন্নভাবে। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। ন্যারেটর বলছেন, এটা ছিল আমার স্বপ্ন সেই বড় গাছের বড় ডালগুলোর নিচে দাঁড়িয়ে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার মানে বদলে দেওয়া, চেঞ্জ করা, পরিবর্তন করা। এই স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল। When I came out of the oak wood back to human company, যখন সেই ওক গাছের অরণ্য থেকে আমি বেরিয়ে এসেছিলাম আবার মানুষের সঙ্গে, আবার মানুষের সভ্যতায়, মানুষের মাঝে। My walk was the walk of a human child, সদ্যজাত শিশু, নতুন জন্ম হওয়া, চেহারায় বড় কিন্তু মনের মধ্যে শিশু। আমি হাঁটছিলাম মানুষের মতো করেই, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় সেখানে ছিল একটা বৃক্ষ। আমার হাঁটা ছিল মানুষের মতো, আমার অ্যাপিয়ারেন্স ছিল মানুষের মতো, কিন্তু আমার হৃদয়ে ছিল বৃক্ষ। দিস দ্য লাস্ট লাইন। আমি চেষ্টা করলাম লেসন 4 তোমাদের ব্যাখ্যা করে বলার, আশা করি তোমরা বুঝতে পেরেছো সবটা। আচ্ছা স্যার, তাহলে কি আমরা এর মধ্যে কিছু প্রশ্ন, আপনি পুরোটা বুঝিয়ে দিয়েছেন, একটুখানি প্রশ্নগুলো কিরকম কি আসতে পারে যদি একটু বলে দেন। আমি কবিতাটি পড়ানোর সময় সবটা অর্থ বলেছি, সবটা বলেছি। কয়েকটি জায়গাকে আমি আলাদা করে তোমাদের জন্য ব্যাখ্যা করছি, ভালো করে এই জায়গাটা ব্যাখ্যাটা বুঝে নাও, কারণ যদি প্রশ্ন আসে, কোনো উত্তর লিখতে হয়, এই ব্যাখ্যাটা মাথায় থাকলে তুমি পরীক্ষার সময়, মাধ্যমিক পরীক্ষার সময় লিখে দিতে পারবে। ভালো করে বুঝে নাও, থেকে যাবে তোমার মস্তিষ্কে, তোমার সুবিধে হবে। পেজ নাম্বার 31, 4th stanza, 1st line. This is the 10th line of the poem. Whenever you see an oak tree felled, swear now you will plant two. এই জায়গাটা ভালো করে বলি। আসলে এই কথাটাই কিন্তু গোটা পৃথিবী, রাষ্ট্রসংঘ, তার পরিবেশ দপ্তর কিন্তু আমাদের এই কথাটাই বলছেন। আজকে দাঁড়িয়ে কিন্তু এই কথাটাই বলছেন যে গাছ যদি কোনো কারণে কোথাও দেখো ধ্বংস হচ্ছে, আরো বেশি করে গাছ রোপণ করো, বৃক্ষরোপণ, চারা গাছ রোপণ করো, দ্বিগুণ করে করো। কেন? কারণ মানুষ এবং এই পৃথিবীতে কিন্তু বৃক্ষ আচ্ছাদিত ছিল। এই পৃথিবীতে অনেক গাছ ছিল, সবুজ ছিল, এবং তখন পৃথিবীটা মানুষের বসবাসের আরো বেশি উপযোগী ছিল। আজ মানুষ নিজের প্রয়োজনে কিছুটা এবং বেশিরভাগটাই অপ্রয়োজনে লোভের বশবর্তী হয়ে সবুজকে ধ্বংস করেছে। So this is time for us to become conscious about the fact that we have almost on the verge, we are almost heading towards our own destruction. We are causing our own destruction by destructing the green. So this is time. Whenever you find there is
destruction of forest. Be alert and make it sure that we plant more trees, if possible double number of trees, to save ourselves, to save our environment, to save this world. Clear এই জায়গাটা? Whenever you see an oak tree felled, এটা নেক্সট আমি বলবো এই ফোর্থ স্ট্যাঞ্জারই লাস্ট লাইন। তার মানে দিস ইজ দ্য 12th লাইন, তার শেষের অংশটা দেখো, where you were born but never grew। কি করে হয়? যেখানে তোমার জন্ম হয়েছিল এই অরণ্যে, কিন্তু তুমি এখানে বেড়ে ওঠোনি, বড় হওনি, কি করে হয়? এক কথার অর্থটা কি? অর্থ হচ্ছে এই পৃথিবীতে তোমার জন্ম। এই পৃথিবী মানে শুধু মানুষ, একমাত্র মানুষ নামক প্রাণীর জন্য পৃথিবী নয়। এই পৃথিবী অন্য সব প্রাণীদের জন্য, উদ্ভিদের জন্য, পরিবেশের জন্য, সবুজের জন্য। তুমি জন্ম হয়েছে পৃথিবীতে, কিন্তু তুমি তো এই সবুজের মধ্যে বেড়ে ওঠোনি, সবুজকে রক্ষা করার বার্তা নিয়ে বড় হওনি, সবুজের প্রতি ভালোবাসা নিয়ে বড় হওনি, সবুজকে রক্ষা করার গুরুত্ব বুঝে বড় হওনি। বাট নেভার গ্রিউ মানে ইউ গ্রিউ আপ ডিফারেন্টলি, অ্যাজ ইফ there are some different messages in your brain. তুমি ভুলে গেছো ভালোবাসার অর্থ, তুমি ভুলে গেছো প্রকৃতির যত্ন নেওয়ার অর্থ। তুমি আবার প্রকৃতির যত্ন নাও। ইউ আর বর্ন বাট নেভার গ্রিউ মনে করিয়ে দিচ্ছে মানুষকে যে তুমি পৃথিবীতে প্রকৃতিরই মধ্যে জন্মেও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করেছো। বিচ্ছিন্ন না করলে, বিচ্ছিন্ন করেছে বলেই মানুষ তো প্রকৃতিকে ধ্বংস করছে। মানুষ যদি বুঝতো যে প্রকৃতি আর মানুষ অবিচ্ছেদ্য, তাহলে কি ধ্বংস করতে পারতো? এর মানে হচ্ছে মানুষকে আবার মনে করতে হবে প্রকৃতি মানুষ তারা অভিন্ন। নেক্সট কোয়েশ্চেন, যে জায়গাটা আমি তোমাদের ব্যাখ্যা করে বলবো, দ্য বিগনিং, দ্য ফার্স্ট লাইন অফ দ্য 5th স্ট্যাঞ্জা, তার সেকেন্ড পার্টে দেখো, পেজ নাম্বার 33, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। মনে আছে উনি বললেন ফরেস্ট থেকে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। তারপরে বলছেন কমা দিয়ে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে বদলে দিয়েছিল। কিভাবে স্বপ্ন বদলে দিয়েছিল? আসলে স্বপ্ন বদলে দিয়েছিল মানে স্বপ্নের মধ্যে তার যে রিয়ালাইজেশনটা হয়েছিল, দ্যাট রিয়ালাইজেশন অল্টার্ড হিম। তা হয় নাকি? কারোর মনে প্রশ্ন আসতে পারে, তা হয় নাকি? আমরা বলবো হ্যাঁ তাই হয়। তাই তো হয়। মানুষের মধ্যে বদল তখনই ঘটে যখন কোনো মানুষ নিজের ভেতর থেকে বোধ করেন যে তার কোনো কিছু, বোধটা ভেতর থেকে আসে, নইলে বাইরে থেকে হাজার বলেও হয় না। তোমরা দেখো না, তোমরা যারা লেখাপড়া শুনছো, বাবা মায়েরা কত সময় বলেন না, পর 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 লেখ লেখ লেখ, শিক্ষক শিক্ষিকারা বলেন। জানো এই বলা বেশিরভাগ সময়ই থেকে যায় অর্থহীন। কারণ সত্যিকারে কোনো ছাত্র বা ছাত্রী তখনই সে লেখাপড়াটা নিজে মন থেকে করে যখন তার ভেতর থেকে এই বোধ হয়, এই বোধটা আসে, আমার জীবনে ভালো করে বেড়ে ওঠার জন্য, আমি জীবনে নিজেকে যে জায়গায় দেখতে চাই, দেখতে চাওয়া তো ভিন্ন ভিন্ন হয়। ফুটবলার হতে পারে, ক্রিকেটার হতে পারে, ফিল্ম স্টার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, শিক্ষক হতে পারে। কিন্তু যে জায়গাটায় আমি নিজেকে দেখতে চাই, সে জায়গাটায় পৌঁছতে গেলে এই শিক্ষাটা আমার দরকার, এটা আমার শিখতে হবে। একমাত্র তখনই নিজে থেকে মানুষ লেখাপড়া করতে পারে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা, আসলে ড্রিম এখানে হচ্ছে, ইট স্ট্যান্ডস ফর আ নিউ রিয়ালাইজেশন, নতুন একটা উপলব্ধি যেটা তাকে বদলে দিয়েছিল। এই রিয়ালাইজেশনটাই সত্যি সত্যি ঘটে। সাইকোথেরাপির মধ্য দিয়ে যখন কোনো মানুষ বোধ করেন যে তার মধ্যে কোনো বদল দরকার সত্যি সত্যি, তখন তিনি তার বোধ থেকেই বদলটা ঘটে। তো দ্য ড্রিম, কোন ড্রিমটা? যে
ড্রিমের মধ্য দিয়ে কোন রিয়েলাইজেশন? দ্যাট উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, দ্যাট অল্টার্ড দ্য ন্যারেটর। আর লাস্ট কোয়েশ্চেন, যে জায়গাটা আমি লাস্ট বলবো ব্যাখ্যা করার জন্য, মাই ওয়াক was the walk of a human child, but my heart was the tree. ন্যারেটর বলছেন, আমি হেঁটে যাচ্ছি বিলকুল মানুষের মতো, আগে যেমন হেঁটে এসেছিলাম তেমনি ভাবেই আমি হেঁটে যাচ্ছি, কিন্তু আমার হৃদয়, সেটা হার্ট মানে এখানে বায়োলজিক্যাল অর্থে হার্ট যেটা লাভ ডুব করে, রক্ত পাম্প করে, সেটা নয়। এখানে হার্ট মানে আমরা বাংলায় যেটাকে হৃদয় বলি, আসলে আমরা যেটা উপলব্ধি বলি। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা বদলে গেছিল, হয়ে গেছিল সবুজ, হয়ে গেছিল বৃক্ষ। বৃক্ষ এখানে স্ট্যান্ডস ফর এনভায়রনমেন্ট, দ্য গ্রিন এনভায়রনমেন্ট অফ দিস প্ল্যানেট। আমি ছিলাম নতুন একজন মানুষ, আমার সবটাই ছিল, অ্যাপিয়ারেন্সটা ছিল মানুষের মতো, কিন্তু আমার মনটা হয়ে গেছিল সবুজ। অর্থাৎ আমি মনে মনে তখন পৃথিবীতে সবুজ রক্ষা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম। ক্লিয়ার? আর একটা শুধু জায়গা, অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে আমাদের এটা, যে স্যার ম্যাজিকের প্রয়োজন পড়লো কেন? টুয়াইস অ্যাওয়েক, কোয়েক, এগুলো যেন নতুন জন্মের কথা বলছে, পরে তো বলাই হচ্ছে ড্রিম, কেন ম্যাজিকের কথা বলা হচ্ছে? অনেক সময় সাহিত্যে, শিল্পে, শিল্পী বা সাহিত্যিক যে কথাটা বলতে চান, সে কথাটা, বার্তাটা প্রকাশ করার জন্য যদি একটা অবাস্তব, অসম্ভব, আপাত দৃষ্টিতে যা অসম্ভব এমন কিছু সাহায্য নেওয়া হয়, তাহলে তার পক্ষে একটা রূপক, আমি বলছি একটা কথা, কিন্তু সে কথাটার মধ্য দিয়ে আমি আমার বার্তাটাকে অনেক সহজভাবে বোঝাতে পারছি। তখন কবি, সাহিত্যিক, শিল্পী তারা অনেক সময় এরকম একটা কাল্পনিক জগতের আশ্রয় নেন, এক কল্পনার জগৎ। এই জগৎ রয়েছে কল্পনায়, আর এই জগতের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটিয়ে সেখানে যত সহজে মূল বার্তাটা দেওয়া সম্ভব, বাস্তবে, কাঠখোট্টা বাস্তবে দাঁড়িয়ে সেই বার্তাটা তত সহজে হয়তো বোঝানো সম্ভব হয় না। সেই কারণে এখানে এই মনে হচ্ছে যেন ম্যাজিক, মনে হচ্ছে যেন একটা ঘোর, মনে হচ্ছে একটা যেন একটা জাদু, এই সবের মধ্য দিয়ে টেড হিউজ আমাদের কাছে এই বার্তাটা সহজে পৌঁছে দিতে পারলেন, একদম ঠিকঠাক যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিতে পারলেন এক নাটকীয়তা সৃষ্টির মধ্য দিয়ে। এই কারণে এই কবিতার মধ্যে একটা ভিন্ন জগৎ, যেন এক অপ্রকৃত জগৎ, এই যেন বাস্তবের নয়, এমন একটা জগতের সৃষ্টি উনি আশ্রয় নিয়েছেন। আচ্ছা স্যার, ভীষণ ডিটেল করে, ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। তবে তবু বলবো, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারকে তোমরা করতেই পারো। স্যার আপাতত লেসন 4 নিয়ে আলোচনা করছেন, তার প্রশ্ন ইতিমধ্যেই বলে দিয়েছেন। স্যার আর কিছু প্রশ্ন কি আপনি যাবেন নাকি আমরা পরবর্তীতে যাব? আমরা মাধ্যমিকের গ্রামার যেটা হয়। আচ্ছা, তাহলে আমরা সরাসরি মাধ্যমিকের গ্রামারে চলে যাচ্ছি। অর্থাৎ এতক্ষণ আমরা কথা বললাম প্রথমে যে প্যাটার্ন ছিল, অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন যা যা ছিল, কীভাবে মাধ্যমিকের যা যা কোশ্চেন হয়ে এসছে, কোথায় কি উত্তর দেবে না উত্তর দেবে, কখন পেপার নেবে, এই সমস্তগুলো স্যার ডিটেলে জানালেন। তারপর আমরা 4 অর্থাৎ লেসন 4 নিয়ে পড়াশোনা করলাম, তার প্রশ্নও স্যার জানিয়ে দিয়েছেন। এবার আমরা চলে যাব মাধ্যমিকের গ্রামারে। একদম, আমরা একটু আগে আমি বলেছি যে মাধ্যমিকে সেকশন এ এর পর সেকশন বি যেটা থাকে, সেকশন বির দুটো অংশ থাকে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের একটা বড় বড় প্রশ্ন থাকে, জানার থাকে, অনেক ক্ষেত্রে একটা সংশয়, ভীতিও কাজ করে এই গ্রামার অংশটি নিয়ে। আমরা প্রথমে বরং দেখি গ্রামারে কি ধরনের প্রশ্ন থাকছে। কোয়েশ্চেন নাম্বার 4, 2020 কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 4, সেখানে আমরা দেখতে পাবো কোয়েশ্চেন নাম্বার 4তে তোমরা দেখতে পাচ্ছ সেখানে যে
যে প্রশ্ন আছে গ্রামারে তাতে কিভাবে দেওয়া থাকছে তোমরা দেখতে পেলে এখানটা যে একটা ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে। কি দিয়ে ফিল আপ করবে পাশে দেওয়া আছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। খুব খুব ইম্পর্টেন্ট জায়গা। ইংরেজি ভাষা লিখতে গেলে খুব বেশি ভুল আমরা দেখতে পাই যেখানে এই ভার্বের ব্যবহারে। সতর্ক হতে হবে আমাদের। কি কি থাকে এই প্রশ্নটা আমি আলোচনা করতে করতে বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। রিনা হু ব্ল্যাঙ্ক ইল ফর এ মান্থ, অপশন কি কি আছে ব্ল্যাঙ্ক ফিল আপ করার? হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিইং। হ্যাভ বিন হতে পারে? আমরা যখন দেখছি সাবজেক্ট হচ্ছে রিনা, আমরা বলছি না না হ্যাভ বিন হতে পারবে না। কেন পারবে না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ হবে না, হ্যাজ হবে। পারফেক্ট টেন্সে হ্যাজ হবে। তাহলে হ্যাভ বিন বাদ। আমরা প্রসেস অফ এলিমিনেশনে যাচ্ছি। এরপর দুটো রইল, ইজ বিইং, হ্যাজ বিন। ইজ বিইং ইল এ কি কারুর অসুস্থতা কি আমরা প্রসেস করে দেখি নাকি? যে একটা যেমন ল্যাপটপ যখন অন হচ্ছে, আমরা অন হচ্ছে ল্যাপটপটা, আমরা দেখছি। মানুষের অসুস্থতা কি এভাবে হয় নাকি চট করে? এভাবে তো হয় না। তো আচ্ছা স্যার, একটা ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ, হ্যালো, কে রয়েছো? হ্যাঁ, আমার নাম সুনি বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। বলো বলো। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে ফোন করেছিলে তুমি আরেকবার চেষ্টা করো, আশা করি ফোন পাওয়া যাবে, আবারও কথা বলা যাবে। স্যার, যে বিষয়টা ছিলাম, তো হ্যাভ বিন বাদ দিয়েছি। ইজ বিইং অর্থাৎ হচ্ছে, আমরা যেন পর্যবেক্ষণ করছি কেউ অসুস্থ হচ্ছে, তা তো হয় না। হ্যাজ বিন ইল, তার পরেরটা দেখো, সূত্রটা ওখানে দেওয়া আছে, ফর এ মান্থ, তাহলে ডিউরেশন অফ দ্য পিরিয়ড বলে দেওয়া আছে। তোমরা এবছর যখন পরীক্ষা দেবে 2021-এ, খেয়াল রাখো আমরা কিন্তু পুরোটা পড়ে আমরা লিখছি। রিনা হু ব্ল্যাঙ্ক ইল ফর এ মান্থ, আমরা হ্যাভ বিন বাদ দিয়েছি। ইজ বিইংটা বাদ দিতেই হচ্ছে, কারণ এটা অসুস্থ হওয়া, এটা কখনো কন্টিনিউয়াস টেন্সে হতে পারে না এভাবে। আর বাকি রইল ফর এ মান্থ, ডিউরেশন অফ পিরিয়ড বলে দেওয়া আছে। আমরা শিওর হয়ে গেলাম দিস ইজ আ ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একদম স্যার। আমরা পরবর্তীতে আবারও আসছি, তবে তার আগে একটি ফোন নিয়ে নেব। হ্যালো, কে রয়েছো? আমি চন্দ্র চক্রবর্তী বলছি, রামপুর থেকে ম্যাম। বলো আমি চন্দ্র চক্রবর্তী বলছি ম্যাম, রামপুর থেকে। বলো বলো, প্রশ্ন কি বলো? আমার দুটো কোশ্চেন ছিল জানেন। হুম When did the poet come here? Awake, কখন কবি? When did the poem come to a poet? When did the poem Come to a poet. come to a poet? When did the poet come to a awake? স্যার বুঝতে পারছেন কি বলছে? আমিও বুঝতে পারছি না। আরেকটা আছে, when it happened to the poet we help to make the painting. স্যার বুঝতে পারছেন কিছু না? আমিও কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি আরেকবার একটু বলতে পারবে? When what it happened to the poet we help to make the painting. তোমার কথাটা না বাবু একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি কি বলছো? অডিওটা একদম পরিষ্কার আসছে না, আর তার মধ্যে কেটে কেটে যাচ্ছে। তুমি একটুখানি স্থানটা বদল করে যদি কথা বলতে পারো। না, যেই ফোন করছেন একটুখানি বলি, দুটি কাজ করুন। একটা হচ্ছে টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করুন, করে আপনি ফোনে কথা শুনুন, আর একটুখানি যেখানে টাওয়ার পাওয়া যাবে সেখান থেকে যদি কথা বলা যায়, তাহলে আপনার পক্ষেও বলতে সুবিধা, আমাদের পক্ষেও শুনতে সুবিধা। স্যার, আমার যে বিষয়টা ছিল, আমি প্রশ্নটা বোঝার চেষ্টা করলাম কিন্তু একদমই। আচ্ছা, রিনা হু, তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি। হ্যাজ বিন ইল, তাহলে ভার্বের তুমি যখন কারেক্ট ফর্ম অফ ভার্বকে বাছাই করছো, তখন তোমাদের পক্ষে খুব জরুরি হলো আশেপাশে কি রয়েছে পুরো সেন্টেন্সটা পড়ে নেওয়া। তাহলে তুমি দেখলে সূত্রটা পেয়ে গেলে, যখন দেখলে পিরিয়ড অফ টাইম বলা আছে, ডিউরেশন অফ পিরিয়ড, তখন তুমি কিন্তু বুঝতে পারলে এটা আমরা ব্যবহার করব পারফেক্ট টেন্স। এবং
যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা হ্যাভ বিন না করে হ্যাজ বিন ব্যবহার করলাম। তারপর আবার একটা ব্ল্যাঙ্ক, রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ, ব্ল্যাঙ্ক রয়েছে, তারপর আবার ভার্ব রয়েছে। দ্য ডক্টর লাস্ট মানডে, ডক্টরকে লাস্ট মানডে আমরা অনুমান করতে পারি ভিজিট করতে ডক্টরের কাছে গেছিলেন, তাহলে এখানে লাস্ট মানডে মানে গেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা উইল ভিজিট হতে পারে না, উইল ভিজিট মানে যাবে, এটা হচ্ছে না, প্রথমে বাদ দিলাম। তারপর থাকছে ভিজিটেড এবং হ্যাড ভিজিটেড। ভিজিটেড সিম্পল পাস্ট, হ্যাড ভিজিটেড পাস্ট পারফেক্ট, এই দুটোর মধ্যে কোনটা হবে? এটা কিন্তু এই জায়গাটা সত্যিই সমস্যা। যে কোনোটাই হতে পারে, কিন্তু তার মধ্যে একটি বাঁচতে হবে। আমরা কোনটা বাঁচবো? যখন এরকমটি মনে হয় পরীক্ষা হলে যদি তোমার এরকম হয়, এই দুটোই তো হতে পারে, কোনটা হবে? পরের লাইনটা পড়ো, এমন হতে পারে সেখানে ক্লু দেওয়া আছে। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি, পরের সেন্টেন্সে, দ্য ডক্টর হার কমপ্লিট বেড রেস্ট, ডক্টর ব্ল্যাঙ্ক অ্যাডভাইস করেছিলেন। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে? ডাক্তারের কাছে যাওয়া না ডক্টরের অ্যাডভাইস করা তাকে? আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারি, ফার্স্ট দ্য পেশেন্ট গোজ টু দ্য ডক্টর, দেন দ্য ডক্টর অ্যাডভাইসেস দ্য পেশেন্ট সামথিং। তাহলে অতীতের দুটো ঘটনা যখন আমরা পাচ্ছি, তার মধ্যে যেটা আগে ঘটেছে সেই ঘটনাটা, কারণ তার ফলে পরেরটি ঘটছে। আমরা দুটো ঘটনা, দুটো ভার্ব, দুটোই অতীতে ঘটেছে পাস্ট টেন্সে, তার মধ্যে যখন একটি আগে একটি পরে ঘটছে, আগেরটির এফেক্টে পরেরটি ঘটে, আমরা আগেরটিকে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব এবং পরেরটিতে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। বোঝা যাচ্ছে কি করলাম আমরা? আমি এখানে এসে এই চেয়ারে বসেছি, কোনটা আমার আগে ঘটেছে? দুটো ভার্ব বলেছি, এখানে আসা, চেয়ারে বসা। বুঝতে পারছো, আগে ঘটেছে আমার এখানে আসা, তারপর এখানে বসেছি আমি চেয়ারে। তাহলে এমনি ভাবে তোমার যখন পরীক্ষা হলে এইরকম যদি কনফিউশন হয়, দুটোই তো হয়, কোনটা হবে? পুরোটা পড়ো, একবার নয় প্রয়োজন বারবার পড়ো, দুবার তিনবার করে পড়ো। যখন তোমার মাথায় এটা খেলবে, ও তাই তো ডক্টরের কাছে যাওয়াটা পরে ঘটেছে, এটা আগে, তাহলে এটা হবে রিনা কি দাঁড়ানো? রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ, যে এক মাস ধরে অসুস্থ, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে, ডক্টরের কাছে ভিজিট করেছিল লাস্ট মানডে। দ্য ডক্টর অ্যাডভাইজড হার কমপ্লিট বেড রেস্ট, ডক্টর তাকে সম্পূর্ণ বেড রেস্ট বলেছেন। বুঝতে পারলে আমরা কিভাবে করছি? আমরা একটি ব্যবহার করলাম পারফেক্ট টেন্সে, একটি পাস্ট, একটি প্রেজেন্ট পারফেক্ট, একটি পাস্ট পারফেক্ট, একটি সিম্পল পাস্ট। কেন ব্যবহার করলাম সেটাও আমি বললাম। একটাতে রয়েছে ডিউরেশন পিরিয়ড রয়েছে প্রেজেন্ট টেন্সে, আর একটি দুটো ঘটনার মধ্যে একটি আগে একটি পরে ঘটেছে অতীতে, আগেরটির এফেক্টটা পরেরটির ক্ষেত্রে এফেক্ট করছে, আমরা আগেরটিকে পাস্ট পারফেক্ট এবং পরেরটিকে আমরা সিম্পল পাস্টে ব্যবহার করছি। এটা হলো কারেক্ট ফর্ম অফ ভার্ব। কোয়েশ্চেন নাম্বার 4 এটা ছিল, আমরা এটা ব্যবহার করলাম, আমরা আলোচনা করলাম। এবার আমরা 5, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5টা থাকে ডু অ্যাজ ডিরেক্টেড, তার আবার তিনটে ভাগ থাকে। ক্যাপিটাল এ তে রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন। খুব সহজ কিন্তু বাবা, যারা তোমরা শুনছো পড়া, আর্টিকেল প্রেপোজিশন অনেক নিচু ক্লাস থেকে পড়ে আসছো, একদম নিচু ক্লাস থেকে তোমরা কিন্তু আর্টিকেল প্রেপোজিশন পড়েছো, কিচ্ছু ভুল হবে না। আর্টিকেল মাত্র তিনটে, এ, এন, দি। ভাওয়েল সাউন্ড হলে, ভাওয়েল নয়, ভাওয়েল সাউন্ড যদি থাকে তাহলে আমরা ব্যবহার করি এন। কনসোনেন্ট সাউন্ড হলে, ডিপথং হলে আমরা ব্যবহার করি এ। আর যদি আমরা ডেফিনিট আর্টিকেল থাকছে দি, আমরা দি ব্যবহার হয় যেখানে আমরা সুনির্দিষ্টভাবে বোঝাতে চাই। গ্রামার বই থেকে আর্টিকেল চ্যাপ্টারটা ভালো করে দেখে নাও, পরীক্ষায় কিন্তু তোমরা মাধ্যমিকে প্রতি বছর থাকে। ছোট্ট চ্যাপ্টার, খুব সহজ তোমাদের। এখানে কি আছে? রেসলিং ইজ ওয়ান অফ ওল্ডেস্ট স্পোর্টস, খুব সহজ আমাদের মুখে বেরিয়ে আসে। রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস, ওয়ান অফ দ্য একটা ব্যবহার আমরা অভ্যস্ত এতে। Ancient cave drawings of people wrestling with one another have been found dash Europe, have been found in Europe. It is
dash serious sport. It is a serious sport. ইংরেজি ভাষাটা তোমরা দৈনন্দিন জীবনে যত বেশি ব্যবহার করবে, আর্টিকেল প্রিপোজিশনগুলো তোমাদের ব্যবহার করতে তত সুবিধে হবে। আর প্রিপোজিশনের জন্য বলে রাখি আমি, প্রিপোজিশনের জন্য তোমরা গ্রামার বইতে থাকা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই চ্যাপ্টারটি ভালো করে শিখবে। মানে কিছু প্রিপোজিশন আছে কিছু শব্দের পর যার ব্যবহারটা সুনির্দিষ্ট। একদম স্যার, আমরা আসবো এই বিষয়ে, তবে একটা ফোন রয়েছে, একটুখানি নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? আমি শ্রীরামপুর থেকে রোহন রাও বলছি। বলো। বলছি হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম? এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু বলবেন? আচ্ছা, আমি রোহন, আমি বলার সময় বলেছিলাম, আমি আরেকবার বলি, দ্য মেসেজ অফ দিস পোয়েম ইজ ভেরি ক্লিয়ার। উই নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, because we the human beings are part of this environment, are part of this planet. We are sometimes destroying this environment, destroying the green mistakenly in order to save ourselves, in order to save our world. In order to save our environment, we need to plant more trees and we need to prevent the felling of trees. This is the message of this poem. রোহন, আশা করি বুঝতে পেরেছো, পরিষ্কার হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা ছিলাম, হ্যাঁ, গ্রামারে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আমরা ক্যাপিটাল এ সেটা আলোচনা করেছি। এবার বি তিনটে থাকে। দিস ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সেন্টেন্সকে, একটি সেন্টেন্সকে একটি ফর্ম থেকে আরেকটি ফর্মে ট্রান্সফর্ম করা। আমরা দেখতে পাচ্ছি একটি ভয়েস চেঞ্জ ছিল গত বছর। দ্য অথরিটিজ পোস্টপোন্ড দ্য ক্রিকেট ম্যাচ। এটা কোন টেন্সে আছে? কোয়েশ্চেন হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। কোন টেন্সে আছে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দিস ইজ ইন প্রেজেন্ট টেন্স। আই এম সরি, কোন ভয়েসে রয়েছে এটা? দিস ইজ ইন অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কেন? বিকজ দ্য সাবজেক্ট অর দ্য ডুয়ার ইজ ডুইং সামথিং। এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। তাহলে কি রয়েছে? দ্য অথরিটিজ, দ্য সাবজেক্ট পোস্টপোন্ড, স্থগিত করেছিলেন দ্য ক্রিকেট ম্যাচ। অবজেক্ট হচ্ছে দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে আমরা জানি ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে নিয়ে আমরা, তোমরা ক্লাস 7 থেকে শিখে আসছো ভয়েস চেঞ্জ। আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট তৈরি করি। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে আছে? দ্য ক্রিকেট ম্যাচ। এটাকে নিয়ে চলো, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করো দ্য ক্রিকেট ম্যাচ। ভার্ব কি আছে? পোস্টপোন্ড। আমরা কি করি? প্যাসিভ ভয়েসে সেটাকে কি হবে? একটা বি ভার্ব যোগ হবে। কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে ওয়াজ পোস্টপোন্ড, ভি ভার্ব দিলে ইজ, তার পাস্ট টেন্সে ওয়াজ। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড। তারপর আমরা একটা প্যাসিভ ভয়েসে বাই আনি, তাই না? কে কাজটা করেছিলেন, কাজটা কার দ্বারা সম্পন্ন হয়েছিল, এটা বোঝানোর জন্য উই ইউজ দ্য প্রিপোজিশন বাই। বাই দ্য অথরিটিজ। কোয়েশ্চেন, দ্য অথরিটিজ পোস্টপোন্ড দ্য ক্রিকেট ম্যাচ। আনসার, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দ্য অথরিটিজ। পরিষ্কার হয়েছে? তোমরা পারো সকলে, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা অনেক অনেক দিন ধরে ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করে আসছো। আমি বলবো মন দিয়ে এটা প্র্যাকটিস করো। মাধ্যমিকে দেখতেই পাচ্ছ 2020-তে একটি ভয়েস চেঞ্জ এসছে। তারপর রয়েছে একটি ন্যারেশন চেঞ্জ। আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নেওয়া এই প্রশ্নটি এসছে। সেন্টেন্স হচ্ছে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার। This is an interrogative sentence. We all understand. The traveler, তিনি বলেছিলেন, is there anybody there? দুটো দেয়ার দেখতে পাচ্ছ, তাই না? Is there anybody there? পরের দেয়ারটি হচ্ছে সেখানে। আমরা এই জায়গাটা বোঝাতে গিয়ে বলছি। প্রথম দেয়ারটি হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমরা
তাহলে এটাকে যদি আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে আনি, আমরা ন্যারেশন চেঞ্জ করি, কিভাবে করব আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে? আমরা জানি ভার্বটা কি হবে, সেডটা এখানে হবে আস্কড। একদম স্যার, আমরা আসবো আবারও। আর হ্যাঁ। একটু ফোন রয়েছে, আমরা নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যাঁ ম্যাম, সুগারবাইজপুর থেকে সুচেতা মাইতি বলছি। বলো নমস্কার ম্যাম, ম্যাম ও স্যারকে। বলো। হ্যাঁ নমস্কার, বলো। আমি বলছি ম্যাম, what would happen if the poet did not swear to plant two oak trees? স্যার বুঝতে পারলেন? আরেকবার বলো একটু প্লিজ। What would happen if the poet did not swear to plant two oak trees? হ্যাঁ, কি ঘটবে? তুমি বলতে চেয়েছো যে কি ঘটবে তিনি যদি ওই ট্রিটা বা স্যাপলিংটা প্ল্যান্ট করার জন্য ওথ না নেন, সোয়ার না করেন, শপথ না করেন, তাই তো? হ্যাঁ স্যার, একটু জলদি, কারণ আর প্রায় 2.5 হ্যাঁ। মিনিট মতো বাকি। যদি না হয়, খেয়াল করে দেখো, ইন পেজ নাম্বার 11 and 12 এ বলে দেওয়া রয়েছে, ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস। তোমার সারা গায়ে গজিয়ে যাবে কালো ছাল, কুঞ্চিত ছাল, এবং তোমার শিকড় গজিয়ে যাবে, এই গাছেদের মধ্যেই তুমি থেকে যাবে। হয়েছে? আমাদের আশা- সময় প্রায় শেষের দিকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলে যাবো আমরা। তো আমরা ট্রান্সফরমেশনে কথা বলছিলাম। দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি। খেয়াল করে দেখো, আমরা আস্ক ব্যবহার করছি, এই ভার্বটাকে আমরা চেঞ্জ করলাম বিকজ দিস ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইফ দেয়ার ওয়াজ এনিবডি, সেখানে কেউ ছিলেন কি না, said the traveler if there is there anybody there, আমরা এটাকে চেঞ্জ করে করছি the traveler asked if there was anybody। হলো? তো গ্রামারে আমরা এটা বললাম। আর গ্রামারে আর একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব এখানে আমাদের কি আর 1 মিনিট সময় আছে? হ্যাঁ আছে। আচ্ছা, ফ্রেজাল ভার্বে খেয়াল রাখবে এক্সট্রা দেওয়া থাকে, তোমাকে একটি প্রয়োজ্য হবে না। আর আরেকটি কথা তোমাদের আমি বলে রাখি, এখানে ফ্রেজাল ভার্ব থেকে আমরা একদম শেষে পৌঁছে গেছি। এবছর মাধ্যমিকের আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে ফার্স্ট সেন্টেন্স যেটা দেওয়া আছে ফ্রেজাল ভার্ব পাস্ট টেন্স, দ্য ডগ ফলোড দ্য থিপ, দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ। ফলোড, তার সেটার ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে গো আফটার। তুমি কিন্তু লেখার সময় লিখবে ওয়েন্ট আফটার। কেন? একদম। বিকজ দ্য কোয়েশ্চেন ইজ ইন পাস্ট টেন্স। একেবারে আমাদের সবাই আজকে একেবারেই শেষ। আশা করি স্যারের বোঝানো নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বোঝানোর জন্য। তোমাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী পর্যায়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।